কাবিল দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। খালেদা জিয়ার মহাপ্রয়াণ ও আগামীর রাজনীতি ইস্যু নামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসি। এখন আসলে আমরা লক্ষ্য করলাম যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মহাপ্রয়াণ ঘটলো গতকাল, খুব বর্ণাঢ্যভাবে তার দাফন হলো, কি বলবেন? আপনার মন্তব্য একটু জানতে চাই শুরুতে। ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি এটাকে বলবো যে প্রথমত সম্মান বোধহয় পুরোটাই উপরওয়ালার হাতে, যে কে সম্মান পাবে এবং কে পাবে না। এবং বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি করেছে সেই কথায় না গিয়ে আমি বলবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা এন্ড অফ এন এরা। আমরা মানে আমাদের যাদেরকে আমরা ছোটবেলায় দেখে বড় হয়েছি তাদের একজন বড় মাপের একজন তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এবং আমি পার্সোনালি হয়তো আশা করতাম যে উনি নির্বাচনটা দেখে যেতে পারলে হয়তো খুব ভালো হতো, মানে তাহলে পুরা স্টোরি সাইকেলটাই পুরাটা পূর্ণ হতো। বাট সেটা হয়নি। বাংলাদেশ ওনাকে নিয়ে কি মনে করে সেটা বোধহয় কালকে ওনার জানাজাতেই প্রমাণ পেয়েছে। এরকম লোকে ভরপুর কখনো বাংলাদেশের হিস্ট্রি, তার মানে উনি ওনার হাজব্যান্ড প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেকর্ডটাও আমার মনে হয় যে উনি ভেঙেছেন, যে যত মানুষ ওনার জানাজায় এসেছিল। সো ইটস আই ফিল লাইক ইটস আ পারফেক্ট এন্ডিং ইন দ্যাট ওয়ে, যে উনি পুরা দেশের উনি তো হয়তো ওনার আত্মা দেখে গেলেন যে দেশটা ওনাকে নিয়ে কী ভাবে। ধন্যবাদ। আমি জনাব সারওয়ার তুষার, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। উনি দীর্ঘদিন আসলে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। আপনারাও স্বৈরাচারের পতনে অনন্য ভূমিকা আপনাদের। তো তিনি নির্বাচনের আগেই চলে গেলেন। গতকাল জনসমুদ্র, জনতার ঢল নেমেছে, আসলে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া একটা দলের প্রধান ছিলেন শেষ পর্যন্ত, কিন্তু তার যে বিদায়, যেটাকে আপনার মহাপ্রয়াণ বলছেন, বা তার যে এই যে হিস্টোরিক একটা প্রস্থান আমরা দেখলাম, এখানে কিন্তু সর্বস্তরের মানুষ গতকালকে যদি দেখেন, সবাই বিএনপির দলীয় লোক না। আমরাও নামাজ পড়তে গেছি, জানাজা করতে গেছি, সাধারণ মানুষ জানাজা পড়েছে, এমনকি মেট্রোর যে মানে সিঁড়ির পাশে যে জায়গা, সেখানেও নামাজ মানে জানাজা পড়েছে মানুষ, যে যেখানে পেরেছে। এইটা প্রমাণ করে যে তিনি একটা দল করেছেন ঠিকই, কিন্তু তিনি মানে আপামর মানুষের নেত্রী হয়ে উঠতে পেরেছেন, যেটা যথার্থ আমরা রাজনীতিবিদদের আগে পিছে নানা ধরনের বিশেষণ লাগাই, কিন্তু উনি কিন্তু সত্যি সত্যি এটা অর্জন করেছেন, এই যে দেশনেত্রী, এই দেশনেত্রী। এবং তাকে যেভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তার প্রতি যে মাত্রায় বিদ্বেষ পোষণ করতেন, তাকে তিল তিল করে মেরে ফেলার যে ফন্দি তিনি করেছিলেন, গতকাল বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালিও কিন্তু এই পুরো জাতিকে সাক্ষী রেখে এই কথাটা বলা হলো। এটা খুব সিগনিফিক্যান্ট যে তার এই শারীরিক অসুস্থতা এবং এইভাবে প্রয়াণ, এটার পেছনে আওয়ামী লীগের একটা ভূমিকা আছে। তো আপনি বেগম খালেদা জিয়াকে দেখবেন, তিনি একজন সেনা অফিসারের একজন সাধারণ স্ত্রী ছিলেন। এটা অনেক সেনা অফিসার, অনেক স্ত্রী থাকেন। তিনি তো আর জানতেন না তাকে রাজনীতিতে আসতে হবে। তারপর একটা বিভিন্ন কারণে, তার স্বামীর প্রয়াণের কারণে তাকে যখন তাকে মেরে ফেলা হলো, তখন তিনি রাজনীতিতে আসলেন। এবং আসার পরে আপনি শেখ হাসিনার সাথে তার পার্থক্যটা দেখবেন, যে শেখ হাসিনা হচ্ছে একেবারে শেষ দিন পর্যন্ত আমার বাবা সারাক্ষণ এরকম করে গেছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু আমার স্বামী এরকম আমরা করতে দেখি নাই। তিনি নিজের একটা ক্যারিয়ার নিজের একটা গড়ে তুলেছেন, এবং সেটা কি খুব হিস্টোরিক। এবং তারপর আমরা যে বলি আপসহীন, এই যে আরেকটা বিশেষণ, এটাও কিন্তু তার ক্ষেত্রে একদম যথার্থ। মানে এটা তাকে ওই যে মানে ফুলিয়ে ফাঁপিয়ে তাকে বড় করে দেখানোর জন্য না। তিনি সামরিক স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই। তারপর তার একটা গণতান্ত্রিক ক্যারেক্টার আপনি দেখবেন, যে 96 সালে যখন তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন হচ্ছিল, তখন তিনি যদি ধরতেন, ক্ষমতা ধরে রাখতেন, তিনি মানুষের বা আন্দোলনকারীদের বুকে গুলি চালাতেন, তাহলে তারও কিন্তু খারাপ পরিণতি হতো। কিন্তু তিনি গণতান্ত্রিক ওই টেম্পারমেন্টটা বুঝেন বলে তখন ওই ইয়েটা দিয়ে দিলেন, এবং 96 সালে তারা সংসদে পরবর্তীতে ত্রয়োদশ সংশোধনী পাশ করলো। এর পরবর্তীতে আপনি দেখবেন 111-এর সময় এমনকি শেখ হাসিনাকে মাইনাস করার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এটা তার গণতান্ত্রিক ক্যারেক্টার। এবং তার পলিটিক্যাল ক্যারিয়ারটা কীভাবে শেষ হলো, শেখ হাসিনার
পতনে ভূমিকা রাখার মধ্য দিয়ে। অনেকে প্রশ্ন করতে পারে যে তিনি তো অসুস্থই ছিলেন কিংবা গৃহবন্দী ছিলেন, কিভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনে তার ভূমিকাটা কোথায়? তার ভূমিকাটা খুব সিগনিফিক্যান্ট, যে শেখ হাসিনা চেয়েছেন তাকে আপোস করাতে, শেখ হাসিনা চেয়েছেন তার এই যে ডামি ইলেকশন টাইপের যে ইলেকশনগুলো এগুলোতে বিএনপিকে অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে তথা বেগম খালেদা জিয়াকে এইসব নির্বাচনে পাতানো নির্বাচনে আনার মধ্য দিয়ে একটা লেজিটিমেসি তৈরি করতে, সেটা তিনি দেন নাই। এবং তার শারীরিক অস্তিত্ব দিয়ে তিনি যে রেজিস্ট্যান্স করেছেন এটা খুব মানে অবিসংবাদিত, এবং বাংলাদেশের মানুষ এটা দীর্ঘদিন মনে রাখবে। এই জনগোষ্ঠীর 70-80-100 বছর ইতিহাস যখন আমরা পড়ি, 8-10 জন নেতার, বেগম খালেদা জিয়াকে অনেক সময় মনে হয় কি যে ওই ইতিহাসে যারা থাকে তাদেরকে অনেক বড় মনে হয়, কিন্তু যিনি আমার সমসাময়িক আছেন তাকে কিন্তু তার বড়ত্বটা বোঝা যায় না অনেক সময়, সেটা আরও পরে বোঝা যায়। কিন্তু আমি যেভাবে মানে ফিল করি সেটা হচ্ছে এই জনগোষ্ঠীর গত 70-80 বছর বা 100 বছরের যে আপনার 4-5 জন নেতার কথা যদি আমরা তালিকা করি, তার মধ্যে বেগম খালেদা জিয়ার নাম রাখতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিতে, এখনও আমাদের গণতন্ত্র অনেক ভঙ্গুর, এখনও এটা হোঁচট খেয়ে আগাচ্ছে, কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার জন্য তার নিরলস সংগ্রাম এটা তার দলকে ছাপিয়ে গেছে। এবং তিনি বারবার বলেছেন যে আমার এই দেশ ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, এবং তাকে গণতন্ত্রের সংগ্রামটা এই দেশেই করতে হবে। সেজন্য একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল, সবচেয়ে বড় দল তিনি গড়ে তুলেছেন এবং সেটাকে নেতৃত্ব দিয়েছেন। রাজপথে ছিলেন আপনি, একটা ছবি গতকালকে ভেসে বেড়াচ্ছিল, তার তো অনেক পুরনো ছবি এখন ভেসে বেড়াচ্ছে, একটা খুব অদ্ভুত সুন্দর সিনারিও যে যুবলীগের একটা মিছিল, সেই মিছিলে তিনি নেতৃত্ব দিচ্ছেন, শেখ হাসিনা কিন্তু নাই। মানে এটা ছিল একটা প্রতিবাদ, যেখানে যুবলীগের হয় 20-25 জন কে এরশাদ গুলি করে মেরে ফেলেছিল, ওইটার প্রতিবাদে যুবলীগ একটা মিছিল ডাকে। শেখ হাসিনা আসার কথা থাকলো, যেহেতু শেখ হাসিনার সাথে এরশাদের একটা তখন একটা গোপন বোঝাপড়া বা গুঞ্জন আছে যে ছিল, তিনি কিন্তু আসেন নাই, শেখ হাসিনা আসেন নাই, কিন্তু ওই মিছিলের নেতৃত্বে আমরা দেখতে পাই বেগম খালেদা জিয়াকে। অর্থাৎ যখনই গণতন্ত্রের জন্য আন্দোলন দরকার, আপনার দল কি, আপনার যেখানেই মানুষ আছে গণতন্ত্রের সংগ্রামের জন্য, সেখানে তাকে আমরা দেখেছি। এবং বিভিন্ন নেতারা কিন্তু এখন স্মৃতিচারণ করছেন শেষ বয়সে যখন তারা তার সাথে দেখা করতে যেতেন তার শেষ অবস্থায়, তিনি বারবার বলতেন যে আমাকে নিয়ে চিন্তা করেন না, আপনারা দেশের কথা ভাবেন। এই দেশের প্রতি তার একটা, এবং আমি সর্বশেষ যে সশস্ত্র বাহিনী দিবসের যার যার সাথে তার কথা হয়েছে, সেখানেও কিন্তু তার দেশ নিয়েই কথা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তিনি ছাত্র নেতৃত্বকে এত মূল্যায়ন করতেন, এটা আমরা মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের মধ্যে এটা একটু কম দেখি, এটা খুব রেয়ার। এই ছাত্র নেতৃত্বকে তিনি তো খুব কম চিনতেনই না বলতে গেলে, কিন্তু ছাত্রনেতা ব্যাপারটার গুরুত্বটা উনি বুঝতেন, কারণ উনি নিজেও 90-এর দশকে অনেক ছাত্রনেতাকে, এই যে আমানুল্লাহ আমান সাহেব জিএস বা ভিপি ছিলেন সম্ভবত, তারপর তাকে ডেকে এনে নমিনেশন দিয়ে তারপর ইলেকশন করিয়েছেন, এই যে ন্যাশনাল পলিটিশিয়ান বানানো, এই ব্যাপারগুলো তার মধ্যে ছিল। এটা খুব অ্যামেজিং। মানে সেই অর্থে ধরেন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, বা সেই অর্থে আমাদের যে মানে বিদ্বৎ সমাজের পাতে তোলার মতো কিন্তু না। এবং আপনি জানেন যে গত 15 বছর এখন সবাই তো খুব মানে কুমিরীয় কান্না কাঁদতেছে, কিন্তু কিভাবে তার চরিত্র হনন করা হয়েছে আওয়ামী লীগ আমলে, এই দেশের বিদ্যুৎ সমাজ, এই দেশের মিডিয়ায়, বিভিন্ন সার্কেলে তাকে, তার চরিত্র হনন, তাকে অশিক্ষিত, বিএনপি দলটাকে জঙ্গি তকমা দেয়া, যা যা করা দরকার সব কিন্তু করেছে। এগুলো ফাইট করেই কিন্তু তিনি এগিয়েছেন। এই পর্বে যেটা লাস্ট বলতে চাই, আহমদ সাফার সাথে তার একটা কথোপকথন খুব বিখ্যাত, যে আহমদ সাফার কল দিয়েছিলেন, তার পিএস চিনতে পারেন আহমদ সাফাকে, তখন আহমদ সাফা পরের বার আবার বেগম খালেদা জিয়াকে বলেছেন যে কাকে রাখেন, আমাদের মতো লোককে চেনেন, আহমদ সাফাদের এই দেশে কয়টা? তখন তিনি বলেছেন যে আপনারা তো আসেন না, মানে আপনাদের মতো গুণী লোকরা তো আমার কাছে আসেন না। এই যে তার গুণী কিংবা যারা দেশটাকে সার্ভিস দিতে পারবে তাদেরকে কাছে রাখারও তার একটা মানে ইন্টেনশন ছিল। তো এই সব কিছু মিলে আমি বলবো যে তিনি আমাদের সমসাময়িক সময়ে, এবং আমরা তো জীবদ্দশায় মানে যখন থেকে আমাদের বয়স বুঝতে শিখেছি তখন যাদেরকে দেখতাম তাদের মধ্যে তিনি একটা হিস্টোরিক ক্যারেক্টার। এবং তাকে যেভাবে শেষ করতে চেয়েছে আওয়ামী লীগ, ঠিক উল্টো পরিণতি হয়েছে। আপনি দেখেন, এটাই হলো ডিভাইন জাস্টিস, যেটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সংগঠিত হলো। তিনি আপামর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় হলো, এবং দেশের মাটিতে, যেটা তিনি চেয়েছেন। এবং আর শেখ হাসিনার পরিণতি আজকে দেশের মাটিটুকুও তিনি পাবেন না, যেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, ফলে এইটাই যেন যে কোনো রাজনীতিবিদের জন্য এই ধরনের একটা জীবন, এটা মানে তার 7 জন্মের আরাধ্য আমি মনে করি। ধন্যবাদ। আমি একটু আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছেন আপনি খালেদা জিয়ার জীবনে। এখন গণ অভ্যুত্থানের পর আসলে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি আসলে কতটুকু হলো? নির্বাচন তো সামনে আসছে, 40টা দিন আছে নির্বাচনের। নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটা ধাপ, কিন্তু একমাত্র ধাপ না। এই ক্ষেত্রে এই যে গণভোটের মধ্যে দিয়ে যে সংস্কারগুলো হবে, এই সংস্কারগুলো যদি আমরা ট্রুলি বাস্তবায়ন করতে পারি, সেটা হবে খুব মানে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আমরা বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামের একটা প্যারাডক্স হচ্ছে, আপনাকে একই জিনিস নিয়ে বারবার ফাইট করতে হয়। মানে হয় কি যে আমরা কিন্তু বেহেস্ত কখনই বানাতে পারবো না, কিন্তু যেটা নিয়ে আপনি ফাইট করেছেন ওইটুকু আপনার লকড হয়ে গেল,
সামনে আরেকটা সমস্যা আসবে, আপনি আরেকটা জিনিস নিয়ে ফাইট করবেন, এটা হওয়ার কথা ছিল। বাট আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা সবসময় দেখি, ধরেন আপনি 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছেন, আপনাকে এই 24 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে হচ্ছে। তো মাঝখানে যে আপনার 3 দশক গেল, এই 3 দশকের কি হলো? এটাই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসছে তারা ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, এবং আমরা বারবার এটা এই যে সংস্কার কমিশনেও বলেছি যে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এটা নাই। এটার শুধু যদি আপনি এটুকু নিশ্চিত করতে পারেন যে 5 বছর অন্তর অন্তর একটা সরকার যতই খারাপ দেশ পরিচালনা করুক, সে কোনোভাবেই আগামী নির্বাচনের রেজাল্টকে প্রভাবিত করতে পারবে না, এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, বাংলাদেশের রাত অনেক বড়। যে আমরা যদি আগামী 4টা নির্বাচন এটা নিশ্চিত করতে পারি, অর্থাৎ আগামী 20 বছর, আপনি দেখবেন বাংলাদেশের বিরাট পরিবর্তন হবে। কারণ প্রত্যেকটা সরকারের মাথায় একটা চাপ থাকবে যে তাকে কিন্তু জনগণ যদি মানে জনগণ তাকে ইভ্যালুয়েট করবে 5 বছর পর পর, এটা নিশ্চিত করাটা সবচেয়ে জরুরি। এর বাইরে ওই যে ইনস্টিটিউশন, বিচার বিভাগকে আলাদা করা বা আপনার অন্যান্য বিভাগের যে মানে স্বাধীনতা বা স্বায়ত্তশাসন যেগুলো দরকার, যেগুলো নিয়ে আমরা অনেক আর্গুমেন্ট করেছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন এগুলো পরের রাজনৈতিক সরকারের কাছে মানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে তাদেরকে এটা ক্যারি আউট করতে হবে। আপনি যদি বলেন যে আমরা কতটুকু অগ্রগতি অর্জন করলাম, জি সেই প্রশ্নে আমি করতাম। যদি রিফর্মের এন্ড রেজাল্টটাকে চিন্তা করেন, তাহলে আমাদের এখনো পর্যন্ত অগ্রগতি খুব সামান্য, কিন্তু আমরা তো একটা জার্নির মধ্যে আছি এখনো পর্যন্ত। ফলে সেই দিক থেকে আমরা এই সরকার অনেক দূর পর্যন্ত করিয়ে যাচ্ছে, পরবর্তী সরকারকেও আরও করতে হবে, এটা করতে থাকতে হবে। কিন্তু কোনো সরকারই যেন যতটুকু আমাদের অর্জন হয়েছে এটাকে আন্ডু করতে না পারে। যেটুকু আমরা অর্জন করলাম সেটুকু যেমন যেমন সামনে যদি কোনো সরকার এসে বলে কিসের জুলাই সনদ, এটা যেন বলতে না পারে। আপনি নির্বাচনের কথা বলছেন যে নির্বাচন হচ্ছে প্রথম ধাপ। হ্যাঁ, নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট, কারণ 3টা নির্বাচন বাংলাদেশে হয়নি। এবার একটা খুবই ভিন্ন কনটেক্সটে গণ অভ্যুত্থানের ফসল হিসেবে আমরা একটা নির্বাচন পাচ্ছি। কারণ এই গণ অভ্যুত্থানটা না হলেই নির্বাচনটা হতো না। সেই নির্বাচন হতো 2029 সালে, তাও একটা ডামি নির্বাচন হতো। ফলে এই নির্বাচনে সরকারের তো যা যা রুটিন কর্তব্য এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা পদক্ষেপ, সেটা তো সরকার করতেই হবে। রাজনৈতিক দলগুলোকে একটা কমিটমেন্টে আসতে হবে, কারণ একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে প্রধান বাধা কারা? রাজনৈতিক দলগুলোই কিন্তু, কারণ তারাই ওই ব্যালট বাক্স ছিনতাই করলে তারাই করবে, তারা মানে সংঘর্ষে বাধালে তারাই বাধাবে। ফলে তাদেরকে একটা কমিটমেন্টে আসতে হবে যে আমরা জনগণকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করে দেব, মানুষ যাকে ভোট দেবে আমি তার ভোটের রায়টা মেনে নেব। এই কমিটমেন্টটা যদি আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা সামনে ভালো হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার এই আলোচনা ফিরতে চাই। আমি আসবো জনাব অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে। প্রিয় দর্শক, আর কাবেল দেশসন্ধ্যা নিচ্ছে কি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আর কাবেল দেশসন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচন মনোনয়নপত্র জমা হয়েছে, এর মধ্যে নির্বাচনের উৎসব আসলে কতটা এই উৎসবের রেসটা টিকে থাকবে বা কতটা সরকার দায়িত্ব পালন করতে পারবে শেষ পর্যন্ত? আমি তো মনে করি টিকে না থাকার কোনো চান্সই নাই, বরং এখন আস্তে আস্তে দেখবেন যে এই যে আমাদের খুব একটা, আমরা অফ এয়ারে কথা বলছিলাম না, খুব একটা বেশি বলার কিছু নাই, কারণ সবাই নির্বাচনমুখী। সো নির্বাচনের এই মানে এই আনন্দমুখর পরিবেশটা আমার মনে হয় বজায় থাকবে, এবং এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে বহু বছর পর একটা জেনারেশন কিন্তু প্রথমবার ভোট দিতে যাবে। সো আপনি তাদের মধ্যে এক্সাইটমেন্টটা দেখবেন। যদি ইউটিউবে যান, ফেসবুকে যান, যেখানেই যান, আপনি দেখবেন তরুণ প্রজন্মের একটা বড় অংশ কিন্তু নির্বাচন নিয়ে যথেষ্ট ভোকাল, ইন আ ভেরি স্যাটায়ারিক ইন দ্যার ওন ওয়ে। সো এটা আমি খুব পজিটিভভাবে দেখি। এবং পলিটিক্যাল পার্টিগুলোও তো নির্বাচনমুখী, মানে আপনি প্রতিদিন এখন নিউজে শুধু নির্বাচন সম্পর্কেই আসছে। আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট প্রস্তুত এই নির্বাচন ট্যাকেল দেওয়ার জন্য। সো আমি মনে করি যে এটা টিকে মানে না টিকে থাকার কোনো উপায় নেই। এবং কিন্তু এটা যে খুব স্মুথ রাইড হবে তাও না, আমি বলছি না যে খুব ইজিলি আমরা এটা পার পেয়ে যাব। আমরা যদিও বেগম খালেদা জিয়ার প্রয়াণ ঘটলো জাস্ট সম্প্রতি, আমরা এর আগে আমরা তো 91 নির্বাচন দেখি, 96, 2001, মানে এখন নির্বাচনের আর বেশি সময় বাকি নেই, 1 মাসের কিছুটা বেশি হয়তো। সেক্ষেত্রে উৎসবটাকে আমরা কি এখনো সেই দেখছি কিনা? আমি আমার দৃষ্টি থেকে তো আমি দেখছি, আমি তো যেখানেই যাচ্ছি সেখানেই ভোট নিয়ে আলোচনা হচ্ছে, প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে। এই প্রথমবার আমি দেখলাম যে 18-র উপরে যারা মানে যারা ভোটের জন্য এলিজিবল, তারা কিন্তু মানে প্রার্থী নিয়ে কথা বলছে। অনেক দিন পর, আমি অনেক দিন দেখিনি, আগে মার্কা নিয়ে কথা হতো,
এখন কিন্তু প্রার্থী নিয়ে কথা হচ্ছে। সো এভরিবডি ইজ কনসেন্ট্রেটেড অন দ্যাট আমার কাছে মনে হয়। এবং স্পেশালি যেটা আমি আগে বললাম যে একটা বড় বাঞ্চ অফ কিন্তু এবার নতুন জেনারেশন ভোটার্স, যারা কখনো আগে ভোট দেয় নাই, যারা শুধু হাসিনা আমলটা দেখেছে, সো তারা তাদের প্রথম ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করবে। সো এটা নিয়ে মানে যথেষ্ট উৎসব মুখর পরিবেশই আছে বলে আমি মনে করি। সামনের যাত্রাটা আমি যেটা মনে করি যে এটা শুধু সরকার না, এখানে পলিটিক্যাল পার্টিরও একটা স্টেক আছে। এই নির্বাচন যাতে ঠিকঠাক মতো হয় এবং নির্বাচনে যাতে যেটা প্রধান উপদেষ্টা বারবার বলছে যে উৎসব মুখর হয়, এটা সবচেয়ে বড়, সরকারের পর যদি সবচেয়ে বড় কেউ দায়ী থাকে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই নির্বাচনটা যতটা সফল করা যেতে পারে ততটা সফল যাতে হয়। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কতটা আপনারা সহায়তা এখন দেখছেন? পর্যন্ত তো আমি সহায়তাই দেখছি, এখন পর্যন্ত আমি কোনো ইয়ে দেখছি না। পলিটিক্স ইজ পলিটিক্স, মাঠে যে কথা হয় সেটা মাঠের কথা, এটা মনে করেন। কিন্তু আমি যে মিটিংগুলোতে থাকি, যে মিটিংগুলো দেখি, এখানে যথেষ্ট পরিমাণ সৌহার্দ্যপূর্ণ আচরণ হয় এবং যথেষ্ট পরিমাণ কমিটেড আমি মনে করি রাজনৈতিক দলগুলো, যে তারাও বুঝছে যে এই নির্বাচনের ইম্পর্টেন্সটা কতদূর। ধন্যবাদ। আমি একটু জনাব সরওয়ার তুষার আপনার কাছে আসতে চাই। এই যে আরপিও সংশোধনী হলো রাজনৈতিক প্রতীক, অর্থাৎ জোট করলে যার যার নিজস্ব প্রতীকে ভোট করতে হবে, এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আপনারা কি এই ধরনের কোনো সমস্যা ফেস করছেন? আপনারা নিজেরাও জোট করছেন, একই সঙ্গে নির্বাচনী উৎসবটা কি আসলে আমরা সেইভাবে দেখছি কিনা, যে সময় এখন অল্প সময় খুব বাকি? আরপিওর ব্যাপারে যদি আপনি দেখেন, আরপিওর এই পরিবর্তনটা পুরো নির্বাচনের সমীকরণটাকে চেঞ্জ করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা মাৎসন্যায় তৈরি হয়েছে। এখন বহুদলীয় গণতন্ত্রের যারা কমিটমেন্ট দিয়েছে তারা ছোট ছোট দলগুলোকে গিলে খাচ্ছে। একদিকে সেলিম হুদা মডেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে দল বিলুপ্ত করে দিয়ে তারা বড় দলে যোগ দিচ্ছে। আরেকদিকে আমরা ইরান মডেল দেখতে পাচ্ছি। ইরান মডেলটা হচ্ছে যে জোট থেকে বেরিয়ে যাওয়া। এর বাদে আমরা ববি হাজ্জাজের ঘটনাটাও ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট, যে তিনি বলছেন যে কৌশলগত কারণে তিনি একটা দলের প্রধান, তিনি বলছেন যে তিনি কৌশলগত কারণে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শীর্ষে ইলেকশন করবেন, কারণ তিনি জানেন তার মার্কে ইলেকশন করলে তার কোনো ন্যূনতম সম্ভাবনা নাই। আপনার রাশেদ সাধারণ সম্পাদক একটা দলের পদত্যাগ করে বিএনপিতে চলে এসেছে। তা এই যা হতো কারণ হচ্ছে যে আপনার যে সমস্ত দল সাইনবোর্ড সর্বস্ব, এক ব্যক্তি কেন্দ্রিক, এবং আসলে তারা দল না, একটা ব্যক্তি নামে মাত্র দল চালায়, যাদের সভাপতি পরে সাধারণ সম্পাদকের কথা কেউ বলতে পারবে না। এই সমস্ত দলের নিজেদের মার্কায় ইলেকশন করার কনফিডেন্স নাই, কিন্তু তারা বড় দলের কাছ থেকে একটা আসন চায়। এগুলোকে আমরা বলি সিট পার্টি। তো এই সিট পার্টির একটা বিরাট সমস্যা হয়ে গেছে এই আরপিওর কারণে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির এখন আর বলতে পারছে না আমাদের সাথে 15টা দল আছে, কারণ সব দলকে বিএনপি বানিয়ে ফেলেছে। হ্যাঁ, 2-1টা দল আছে আর কি এখনো সাহস করে। আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা জোট করি আর যাই করি নিজের মার্কায় করব। আপনাদের দল তো জোট কেন্দ্রিক প্রায় 30 থেকে 32 জন পদত্যাগ করেছে আপনাদের দল থেকে, সেটা আসলে কেন? আরেকটা ইস্যু, 30-32 জন না, একটা সংখ্যা 30-32 জন পিটিশন সাইন করেছিল জোটে না যাওয়ার ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, পদত্যাগের কিছু ঘটনা ঘটেছে, সেটা কেন, ওটা একটা আলাদা ইস্যু, ওটা একটা আলাদা ইস্যুতে যাচ্ছি। আমরা বলেছি যে আমরা আমাদের মার্কায় করব, এখনো পর্যন্ত আমরা সেই সিদ্ধান্তে অটল আছি। জোট তো আমরা করছি, এবং কিন্তু আমরা কিন্তু আমাদের মার্কায়, অর্থাৎ আমাদের ধানের শীর্ষের সাথে আমাদের আসনগুলোতে ধানের শীর্ষ আমরা দাঁড়িপাল্লার মার্কায় ইয়ে করছি না, আমরা শাপলাকলিতে করব। পদত্যাগের যে বিষয়টা কিংবা দলের মধ্যে এখন এটা নিয়ে একটা আমি বলবো যে টানাপোড়েন চলছে এই জোটে যাওয়া নিয়ে। এর কারণ হচ্ছে যে অনেকে মতদর্শিক কারণে জামায়াত ইসলামের সাথে কমফোর্টেবল না, কিন্তু আমরা একটা খুব প্র্যাকটিক্যাল কারণে আমরা বলেছি যে এটা একটা নির্বাচনী সমঝোতা হয়েছে। এবং বাংলাদেশের গত 70 বছর ইতিহাসে বিভিন্ন ব্লকের দল, বিভিন্ন মতাদর্শের দল এই ধরনের জোট করেছে। আপনি সেটা ওই যে বিখ্যাত নির্বাচনের উদাহরণ আমরা দেই 54 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন, সেখানেও আপনি দেখবেন, ঠিক আছে। এবং জামায়াত ইসলামের সাথে এদেশের প্রায় সব দলই কখনো না কখনো মানে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতার পরে জোট করেছে, সমঝোতা করেছে। এনসিপি একটা খুবই প্র্যাকটিক্যাল কারণে জামায়াতের সাথে গেছে, এবং সেটা আমরা বলেছি যে এটা একটা, দেখবেন জামাত নিজেও বলে এটা রাজনৈতিক জোট, এটাকে কোনো ইসলামিক জোট বলে না। আমরা বলেছি যে আমাদের দলীয় রাজনীতি আমাদের কাছে থাকবে, কিন্তু নির্বাচনে একটা বৃহত্তর অ্যালায়েন্স করা এই কারণে দরকার যে আমরা একক নির্বাচনের কথা বলেছি, এটাও সত্য, কিন্তু কেউ কিন্তু একক নির্বাচন করছে না। বিএনপি একক নির্বাচন করছে না, জামায়াত ইসলাম একক নির্বাচন করছে না, গণ অধিকার পরিষদ একক নির্বাচন করছে না, ইসলামী আন্দোলন একক নির্বাচন করছে না। তাহলে শুধু এনসিপি কেন একক নির্বাচন করবে? এই একক নির্বাচন করার বার্ডেনটা কেন এনসিপি নেবে? ফলে সে কারণে আপনাকে একটা অ্যালাই খুঁজতে হবে। তো সার্বিক দিক বিএনপির যে ব্যাপারটা ছিল যে বিএনপি আমাদেরকে দল হিসেবে ডিল করতে চায় নাই, আমাদের 2-3 জনকে তারা তাদের জোটে রাখতে চেয়েছে বা আসন দিতে চেয়েছে। ধরেন 4টা আপনি কমিট করলেন, তার মধ্যে থেকে 3টা বিদ্রোহীরা স্যাবোটেজ করে দিল, সেরকম একটা বাস্তবতা সেখানে হতে যাচ্ছিল। কিন্তু আমরা চেয়েছি আমরা দল হিসেবে এক জায়গায় যাব, যেখানেই যাই। সে কারণে আমাদেরকে
জামায়াত ইসলামের রাজনীতির সাথে আমাদের শত পার্থক্য থাকা সত্ত্বেও একটা প্র্যাকটিক্যাল জোট আমরা বা সমঝোতা আমরা এখানে করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে একটা অ্যালায়েন্স হিসেবে আগানো এবং আমাদের এখন যে গণঅভ্যুত্থানের পরের যে ফ্রেমওয়ার্ক, সেখানে এনসিপি একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এই পোস্ট ইলেকশন কিন্তু একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে। আপনাদের এই জোটের প্রধান কে বা নেতৃত্বে কারা থাকছে, কোন দল থাকছে? জামায়াত ইসলামী? এটার ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু বলা হয়েছে যে দল বেশি আসন পাবে, যে দলে যতগুলো আসন তার রেশিওতে যে যত বেশি আসন পাবে সে দল থেকে প্রধান জোটের, যদি এই জোটটা সরকার গঠন করে তখন এটা এরকম হবে। আদারওয়াইজ আপনি তো সামনে হয়তো এই জোটের, যেহেতু মাত্র জোট ঘোষণা করা হয়েছে, সামনে এটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এই জোটের প্রধান কে হবে। যেই হোক, এখানে যেহেতু প্রধানত 3টা দল আছে, এনসিপি, জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন, প্রত্যেকেরই প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এই নেতৃত্বের মধ্যে। এই কারণে আমরা এই জোটটা করেছি এবং সেটার বাইরেও আমাদের যার যার নিজস্ব রাজনীতি কিন্তু থাকছে। ফলে এটা একটা, আমি বলবো যে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত নিয়ে আমাদের দলের মধ্যে মানে একাংশের দ্বিমত রয়েছে, কিন্তু দ্বিমত সহকারী দলের মধ্যে আছে একটা বিশাল অংশ। কারো কারোর হয়তো এটা বেশি অস্বস্তিকর, তারা এটা পদত্যাগ করছেন, কেউ কেউ হয়তো অন্য কোথাও কমিটেড, যে কারণে তারা দলে থাকতে পারছেন না। কিন্তু যারা চলে গেছেন, আমরা তাদের প্রতি আর মানে বিদ্বেষমূলক আমি কোনো কথা বলতে চাই না। আপনাদের দলে তো গুরুত্বপূর্ণ অনেকেই গেছেন, কেউ কেউ গেছেন, তো সেই ক্ষেত্রে আসলে দলের কোনো ভাঙন বা কোনো ক্ষতি হচ্ছে কি? ভাঙন হচ্ছে যখন একটা বড় অংশ বেরিয়ে গিয়ে আরেকটা দল করে। এটা গণ অধিকার অনেকবার হয়েছে, গণ অধিকার হয়ে আবার তারা ফিরেও এসেছে। এখানে তো মানে ছাড়া ছাড়া পদত্যাগ হচ্ছে 2, 4, 5টা। তো এইটা আমি মনে করি যে আমাদেরকে এটা ফেস করতে হতো। আচ্ছা, এটা নির্বাচন কেন্দ্রিক হচ্ছে এবং নির্বাচনের এই ঝাপটাটা এনসিপিকে ফেস করতে হতোই। আপনি যেভাবেই নির্বাচন করেন, একক নির্বাচন ধরেন, একক নির্বাচনের পরে আপনার একটা ভরাডুবি হলো যদি হয়, ঠিক আছে, সেটারও কিন্তু একটা ঝড় আপনাকে সহ্য করতে হবে। কিংবা আপনি যদি বিএনপির সাথে জোট করে খারাপ রেজাল্ট করেন, সেটারও একটা ঝাপটা আসবে। জামায়াতের সাথে করার কারণেও একটা প্রতিক্রিয়া দলের মধ্যে আসছে। এটা যাই হোক, নির্বাচন এমন একটা টানেল বা ফিল্টার এনসিপির সামনে ছিল, যেটা ফেস করলে আপনাকে এটার কনসিকুয়েন্স আসবে, এটা ঝাপটাটা সহ্য করতে হবেই। ফলে এইটার দিকে আমরা মানে আছি এবং কিছু প্রতিক্রিয়া আছে, এটা সব দলই থাকে। আপনাদের দল জুলাই আন্দোলনে একদম অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন, আপনারা জুলাই শক্তির দল হিসেবে বিবেচিত। সেক্ষেত্রে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে নতুন জুলাই শক্তির রাজনৈতিক শক্তি উত্থান অত্যাসন্ন, কোনো নতুন কোনো শক্তি বা নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে কিনা এটা আমি বলতে পারবো না। একটা হলো যে এই কথা দুটো অর্থ। একটা হলো যে মাহফুজ আলম সাহেব নিজে হয়তো এরকম আরেকটা কোনো উদ্যোগ নেবেন, এটা যে কেউ নিতে পারে। একটা গণতান্ত্রিক দেশে নতুন কোনো মোর্চা, নতুন কোনো জোট ইত্যাদি যে কেউ যে কোনো সময় চেষ্টা করতে পারবে, মানে সবসময় ওয়েলকাম। এটা গণতন্ত্রের জন্য ভালো, কারণ মাঠের শক্তি ভারসাম্যটা তৈরি হয়। আরেকটা হচ্ছে যে হাইপোথেটিক্যালি আপনি বলা যে সামনে একটা ফোর্স আসবে। যেমন আমরা যখন ওই আওয়ামী লীগ আমলে ছিলাম শেষের দিকে, তখন আমরা কোন ফোর্স আওয়ামী লীগের পতন ঘটাবে এটা আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না, যে সমস্ত ফোর্স আমাদের সামনে দৃশ্যমান ছিল। কিন্তু আওয়ামী লীগের পতন ঘটবে কোনো না কোনো ফোর্সের দ্বারা, এটা কিন্তু আমরা নিশ্চিত ছিলাম, মানে হাইপোথেটিক্যালি। ফলে এখনও সেটা যে জুলাইয়ের একটা শক্তি হয়তো অত্যাসন্ন, তিনি সেই জায়গা থেকে বলতে পারেন। কোন জায়গা থেকে বলেছেন আমি জানি না, যেখান থেকে বলুক না কেন, যদি নতুন কোনো শক্তি তৈরি হয়, ডেফিনেটলি এটা ডেমোক্রেসির জন্য ভালো এবং জুলাইয়ের জন্য ভালো। সামনে দেখা যাবে যে কি হয়। আমি আসবো আলোচনা ফিরতে চাই একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আর কেবল দেশ সন্ধানে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আর কাবিল দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অপূর্ব জাহাঙ্গীর। আপনার কাছে একটু আসি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একদম এখন নির্বাচন একদম নিকটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে এই মুহূর্তে আছে? আমরা কিছুদিন আগের ঘটনা যদি দেখি, হাদি হত্যাকাণ্ড, কিংবা তার আগে বিএনপির একজন প্রার্থীর উপর গুলিবিদ্ধের ঘটনা, এখন কোন অবস্থায় আছে? আমি মনে করি এভরি ডে, এভরি 24 আওয়ার্স এটা বেটার হচ্ছে। এবং দেখেন, আমরা যেই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সেখান থেকে শুরু করে যদি আমি আজকে 2026-এর 1 জানুয়ারি দেখি, তাহলে আপনি গ্রাফটা দেখতে পারবেন। এখানে বেশ কিছু এর মধ্যে ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি ইগনোর করছি না অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে যে সেইখান থেকে এখন পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে, তাতে আমার মনে হয় যে নির্বাচনকালীন সময়ে খুব একটা বেশি সমস্যা হবে না। কিন্তু এটার জন্য আমি এর আগে একবার বলেছিলাম, এটা যতটা এই নির্বাচনে আইন শৃঙ্খলা যতটা সরকারের দায়িত্ব, আমি মনে করি এখানে পলিটিক্যাল পার্টিরও একটা দায়িত্ব আছে। ইন আ সেন্স যে পলিটিক্যাল পার্টিকেও তাদের কর্মীদেরকে, তাদের সাপোর্টারদেরকে একটা জিনিস বোঝাতে হবে যে এখানে গ্যাঞ্জাম করলে এখানে সবারই লস। এই নির্বাচনটা কিন্তু আমাদেরকে উতরাতে হবে, বাই হোক আর বাই ক্রুক, এবং খুব সফলভাবে। সেক্ষেত্রে সরকারকে কেন বিভিন্ন প্রার্থী বা বিভিন্ন দলের প্রধানদেরকে নিরাপত্তা দিতে হলো?
না, কারণ একটা ইনসিডেন্ট ঘটলো এবং সরকার তো তার 100% চেষ্টা করবে যাতে কোনো রকমের ঝামেলা না হয়। মানে মানে এতে কি এটাকে আইন শৃঙ্খলার দুর্বলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো দুর্বলতা দেখেন? মানে আপনি 15 বছর ধরে একটা ফ্যাসিজমের মধ্যে দিয়ে গেছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে রীতিমতো দলের পেটোয়া বাহিনী হিসেবে ইউজ করা হয়েছে, সেখানে আপনি আইন শৃঙ্খলা বাহিনী একদম 110% থাকবে এটা এক্সপেক্ট করাটা তো ইয়ে। So আমার কথা হচ্ছে এই ইনসিডেন্টগুলো যে না, আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থানে আছি, ডেমোক্রেসির দিকে যাচ্ছে আর কয়েকটা দিন বাকি। সো এখানে যদি আপনার মানে আপনি তো আপনার 100% প্রিকশনসটা ইয়ে করবেন যাতে কোনো রকমের ইনসিডেন্ট না হয়। যে ইনসিডেন্টগুলো ঘটেছে এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত অ্যালার্মিং, এবং এখানে সরকারের দোষও আছে, আমি সেটাও এগ্রি করছি, কিন্তু এটা যাতে রিপিট না হয় সেটার জন্য সেখানে যদি আমার একজনের পিছনে 4 জন বিজিবি সদস্য প্রদান করতে হয়, আমি তাই করবো। জি, আমি আসবো সময় থাকলে নিশ্চয়ই। আমি সরার তুষার আপনার কাছে একটু আসি যে এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি বিলো এভারেজ আছে। অনেক ক্ষেত্রে হয় যেটা যে আমরা আঁচ করতে পারি যে ঝড়টা আসছে, কিন্তু ঝড় নাই তার মানে সব ঠিক আছে এরকম না। আমরা এলাকা ভিত্তিক যে খবরগুলো আমাদের কাছে আসে, সেখানে প্রত্যেক এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা এখন অবস্থান করছে, এবং তারা হয়তো একটা তাদের মোতাবেক একটা রাইট টাইমের অপেক্ষায় আছে কখন তারা একটা অপ্রীতিকর বা একটা বড় ধরনের অকারেন্স ঘটাবে, এবং সেটা করলে নির্বাচনকে নিয়ে একটা বড় ধরনের শঙ্কা তৈরি হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে প্রাণের ঝুঁকি আছে, এবং প্রতিনিয়ত আমাদের হুমকি ধামকি এইসবের মধ্যেই কাজ করতে হচ্ছে। আমাদের নেতাকর্মীদের আপনার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে রাজনীতি ছেড়ে দাও, না নির্বাচনের পরে দেখে নেওয়া হবে। এইসব অভিযোগ আমরা জানাই, কিন্তু খুব একটা কাজ যে হয় তা বলা যাবে না। এবং এর বাইরেও ধরেন চাঁদাবাজি এসব তো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে নিষ্ক্রিয়তা আছে মারাত্মক আকারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধরেন হাদির মতো এরকম একটা আলোচিত ঘটনা, যে যখন আপনি মানে অপরাধীকে অ্যারেস্ট করতে পারছেন না বা ধরতে পারছেন না, তখন মানুষের মধ্যে কিন্তু একটা আইনের প্রতিও একটা অশ্রদ্ধা তৈরি হয়, এবং মানুষের মধ্যে একটা ভয়ও তৈরি হয় যে তার মানে কিছু একটা করে পার পাওয়া যায়, এবং অপরাধীরা মনে করে যে ও কিছু হচ্ছে না। তো এই সার্বিক দিকে যদি সরকার এক্সাম্পল সেট করতে পারতো, এটা ভালো যে প্রথম আলোতে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটলো সেইটার থেকে কয়েকজনকে শনাক্ত করে অ্যারেস্ট করা হয়েছে, এবং এই চক্রটা আরও বড়, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত, কারণ তারা একটা খুবই বাজে কাজ করেছে। বাজে কাজ মানে এটা একটা ফৌজদারি অপরাধ। ফলে যদি সরকারের ক্ষেত্রে আমি সবসময় বলেছি যে সরকারকে এক্সাম্পল সেট করতে হবে। গোয়েন্দা রিপোর্ট ছিল ইসির কাছে যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখন সরকার যদি পদক্ষেপ নিয়ে দেখায় যে আমি এগুলো মিনিমাইজ করেছি, তাহলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে। আর আদারওয়াইজ মানুষকে গোপনে যে ভয়গুলো দেখানো হচ্ছে যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, কোন মার্কায় ভোট দিচ্ছেন আমরা কিন্তু দেখব, এই সমস্ত হুমকি ধামকি মানুষকে কিন্তু প্রচ্ছন্নভাবে দেওয়া হচ্ছে, তখন মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবে। এই জন্য সরকারের উচিত যে সে ধরনের উদ্যোগ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। সরকার একটা ভোটের ক্যাম্পেইন একটা গাড়ি আমরা দেখেছি, কিন্তু এটা খুব একেবারেই কোনো ইম্প্যাক্ট নাই। আমি এলাকায় গিয়ে একদিন দেখলাম যে অসহায়ের মতো গাড়িটা দাঁড়ানো আছে এক জায়গায়, ওই যে গণভোটের যে গাড়িটা, মানে অসহায় মানে একেবারেই অসহায়, ওর আশেপাশে কেউ নাই। হ্যাঁ, কিন্তু আমরা কি চেয়েছি, গণভোটের একটা গাড়ি যাচ্ছে মানে এটা একটা তোলপাড় তৈরি হবে ওখানে। তো এই সমস্ত ক্ষেত্রে সরকার যদি আসলেই একটা উদ্দীপনা তৈরি করতে পারে মানুষের মধ্যে, তাহলে ভোট গণভোট সবকিছুর আমেজ আসবে, এবং সেই ক্ষেত্রে সন্ত্রাসীরাও কিছুটা নিজেদেরকে সংবরণ করবে বলে আমার ধারণা। ধন্যবাদ। আমি আবার একটু যেতে চাই জনাব অপূর্ব জাহাঙ্গীর। আমরা লক্ষ্য করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার দলের পক্ষ থেকে আমরা দেখেছি যে আন্দোলন করছে, তারা আলটিমেটাম দিয়েছে সরকারকে। সে বিষয়ে আসলে তার মামলার বিষয়ে অগ্রগতি কতদূর হলো? ওই জমায়েতে আমার মনে হয় যে আমাদের একজন উপদেষ্টা গিয়েছিলেন, আইন শৃঙ্খলার বাহিনীর একজন গিয়েছিলেন, এবং ওখানে কিন্তু বলা হয়েছে 7 তারিখের মধ্যে চার্জশিট প্রদান করা হবে। সো আমরা ওই দিকেই এখনো পর্যন্ত আমাদের যে অ্যান্সারটা সেটা আমরা দিয়ে গেছি। হাদি হত্যাকাণ্ডটা অত্যন্ত মানে দুঃখজনক এজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। আমি নিজেও পার্সোনালি ওনাকে খুব ভালো মতোই চিনতাম, এবং মানে আমার কাছেও জিনিসটা অত্যন্ত পার্সোনাল একটা ব্যাপার যে এরকম একটা ঘটনা ঘটলো এবং তার সাথেই ঘটলো। দেখেন, এই ছেলেটা একমাত্র, এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার বলতে কোনো সমস্যা নেই, এই ছেলেটা একমাত্র জুলাই পরবর্তী যে রাজনীতিটা বাংলাদেশের মানুষ আশা করেছিল, এই ছেলেটা একমাত্র সেই রাজনীতিটা করছিল, এবং তাকেই টার্গেট করা হলো। এটাই কিন্তু ভয়াবহতাটা বোঝায় যে নির্বাচন এবং তুষার ভাই যেটা বলেন এটা অ্যাকচুয়াল রাইট। মানে এই নির্বাচনকে বানচাল করার জন্য অনেক রকমের শক্তি এখানে কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সরকার, আমি মনে করি যে উইথ অল ডিউ রেসপেক্ট টু তুষার ভাই যে কথাগুলো বললেন হয়তো কিছু ঠিক হতে পারে, কিন্তু আমি পুরাটা আই ডোন্ট বাই ইট।
কারণ সরকার, আমি যেহেতু ওই মিটিংগুলোতে থাকি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যা যা হয়, তো ওখানে আমি দেখি যে সরকার যথেষ্ট পরিমাণ সরকারের উদ্যোগ রয়েছে যাতে বিভিন্ন রকম আপনার প্রিকশনস না হয়। যেমন অলরেডি কিন্তু একবার একটা আলাপ এসেছিল যে ভোট কেন্দ্রগুলোকে বিভিন্ন ইয়েতে ভাগ করে দেওয়া, যে কোনটা গ্রিন জোন, কোনটা ইয়েলো জোন, কোনটা রেড জোন যদি হয় তাহলে সেই অনুযায়ী সেখানে ব্যবস্থা নেওয়া। সো ওই ধরনের অবস্থাগুলো হয়েছে। এগেন কামিং ব্যাক টু হাদি, ইনকিলাব মঞ্চের উই সিম্পাথাইজ উইথ দ্য স্পিরিট অফ ইনকিলাব মঞ্চ, এবং তাদের দাবি দেওয়া সরকারও শুনছে, সরকারও তাদের একটা জায়গা থেকে বলেছে যে 7 তারিখের মধ্যে একটা কিছু করা হবে। অসংখ্য ধন্যবাদ জনাব অপূর্ব জাহাঙ্গীর এবং সরোয়ার তুষার দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আর ট্রাভেল দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সুবর্ণ কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।